প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নন্দিনী আপু লাইনে এসে বলবেন সবকিছু ঠিক আছে কিনা। নন্দিনী আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আদাব। কেমন আদাব। আছেন আপনি? জি, এখন বেটার। আচ্ছা, সবকিছু ঠিক আছে দেখা যাচ্ছে। জি জি, সব ঠিক আছে। আচ্ছা, আগামী শুক্রবারে পরীক্ষা আছে। পেনাল কোডের জি প্রথম থেকে 377 ধারা, অর্থাৎ আজকের ক্লাসে যা যা শেখানো হবে এই পর্যন্ত। পড়াশোনার জি, কি অবস্থা? পড়াশোনায় ফিরতে পেরেছেন? আমি আজকে বইটা হাতে পেলাম, তো হ্যাঁ। আজকে থেকে একটু পড়তে শুরু করেছি। পরীক্ষা আশা প্রমিস করেন পরীক্ষা দিবেন। পরীক্ষা যেমনই জি হোক। ঠিক জি আছে। জি আচ্ছা, জি এটা সবার জন্য যে আপনারা পরীক্ষা দিবেন, একটু এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করবেন। পরীক্ষা দিতে দিতে পরীক্ষার ভয়টা কেটে যায়, এবং পরীক্ষা দিলে কিছু না কিছু আপনার ব্রেনে প্রবেশ করবে, যেটা আপনার কাজে লাগবে। তো কথা না জি। বাড়িয়ে ক্লাস শুরু করি। ক্লাসে আপনার নয়েজে হতে হচ্ছে না, আপনি লাইনে থাকতে পারেন। আর ক্লাসের কোন সেকশনে পড়া অবস্থায় যদি কারো প্রবলেম হয়, হাত উত্তোলন করবেন রেজ হ্যান্ড অপশনে গিয়ে, এবং শেষে তো কথা বলার সুযোগ দেবই। তো শুরু করি। আজকের পাঠ 9, ধারা পার্ট 9। একটু সেটিং করে নিই। আজকে ধারা পড়ব 359 থেকে 377। কয়েকটি মাত্র ধারা আলোচনা করব, কারণ আমরা একটু স্লো যাচ্ছি। এরপরে আমরা একটু ফাস্ট যাব, আগে বলেছি। তো এটাও ষোড়শ অধ্যায়, অর্থাৎ অফেন্স এগাইনস্ট বডি। আমি বারবার এটা রিপিট করছি যে এটা হিউম্যান বডি সংক্রান্ত অপরাধ। কোনটি হিউম্যান বডি সংক্রান্ত অপরাধ, কোনটি প্রপার্টি সংক্রান্ত অপরাধ, এই এই ধরনের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা আছে। আর না আসলেও রিটেনে গিয়ে আপনার এটা কাজে লাগবে যে কোনটা কি টাইপের অপরাধ এবং কোন ধারার অন্তর্ভুক্ত, এটা মনে রাখাটা মানে কোন অধ্যায়ের অন্তর্ভুক্ত অপরাধগুলো, সেটা আমি বারবার স্মরণ করে দেওয়ার জন্য এভাবে আমি নোটটাকে আপডেট করেছি। আগের নোটে এতটা আপডেট করা ছিল না। আমি ডিটেল সূচিপত্র অ্যাড করেছি। হয়তো বা 25 সালের নোটটা আরো আপডেট হবে, বুঝতে পারছেন। ধীরে ধীরে আমি নোটটাকে আরো ডেভেলপ করছি, হয়তো বা একসময় এটা বই আকারেও বাজারে আসতে পারে, আপনাদের যদি সাপোর্ট থাকে। তো এখানে থাকছে এই ধারাগুলোতে প্রথমে 359 থেকে 374: মনুষ্যহরণ, অপহরণ, দাসত্ব, শ্রমে বাধ্য করা। ইংরেজি যদি বলি এটাই বেশি ভালো বোঝা যাবে। কিডন্যাপিং, খুব বহুল প্রচলিত একটি শব্দ। অ্যাবডাকশন, স্ল্যাভারি, স্লেভ থেকে স্ল্যাভারি নাউন করা হয়েছে, অ্যান্ড ফোর্সড লেবার, অর্থাৎ জোরপূর্বক কাউকে শ্রমে বাধ্য করা। তো এগুলো এই ষোড়শ অধ্যায়েরই একটি অংশ। 16তম অধ্যায়েরই প্রথমে 359, মনুষ্যহরণ বা কিডন্যাপিং। তো এর আগে বিভিন্ন বইয়ে কিডন্যাপিং এর বাংলা মনুষ্যহরণ হবে না অপহরণ হবে না অপবাহন হবে, এই নিয়ে কনফিউশন ছিল আমার মধ্যেও, এবং বিভিন্ন বই আমি বিভিন্ন দেখেছি। তো 23 সালে প্রশ্ন এসেছে, এই কিডন্যাপিং নিয়েও প্রশ্ন এসেছে, অর্থাৎ মনুষ্যহরণ নিয়ে প্রশ্ন এসেছে, এবং অপহরণ নিয়েও প্রশ্ন এসেছে। অতএব কনফিউশন আর থাকছে না, আমরা এখন কিডন্যাপিং এর বাংলা মনুষ্যহরণ এটাই জানবো, যেন কনফিউশন না হয়। তো এখানে সংজ্ঞা আছে। সংজ্ঞায় বিশেষ কিছু আমাদের মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখবেন যে দুই প্রকার হয়। সংজ্ঞার মধ্যে প্রকারভেদ চলে আসছে। মনুষ্যহরণ বা কিডন্যাপিং দুই প্রকার। একটা হচ্ছে বাংলাদেশ থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে কিডন্যাপ করে দেশের বাইরে নিয়ে চলে যাবে। অনেক সময় মানব পাচারের মতো মনে হতে পারে সেটা। কোনো শিশুকে যদি বাংলাদেশ থেকে দেশের বাইরে, বাংলাদেশের সীমানার বাইরে নিয়ে চলে যাওয়া হয়, সেটাই 1 নম্বর পয়েন্টকে বোঝানো হচ্ছে, বাংলাদেশ থেকে কিডন্যাপ করে বিদেশে নিয়ে চলে যাওয়া। এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে অভিভাবকের নিকট থেকে, মানে অভিভাবকের নিকট থেকে কিডন্যাপ করে বাংলাদেশের ভেতরেই রাখা। জাস্ট আমাদের এই দুইটা পয়েন্ট এমসিকিউ এর জন্য মনে রাখতে হবে। এটা কিন্তু এসেছিল এবার প্রশ্ন 23 সালে। ধারা 360, বাংলাদেশ থেকে মনুষ্যহরণ, কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ। তো বাংলাদেশ থেকে মনুষ্যহরণ, এটার আবার 360-এ মানে 1 নম্বর পয়েন্টটাকে ব্যাখ্যা করা হচ্ছে, আরো সংজ্ঞায়িত করা হচ্ছে। বাংলাদেশের সীমানার বাইরে বহন,
অর্থাৎ শিশু পাচার, একটু আগে যেটা আমি হিন্ট দিলাম, যে যদি বাংলাদেশের সীমানার বাইরে নিয়ে চলে যাওয়া হয় শিশুটাকে, তাহলে শিশু পাচার হবে সেটা। এটার জন্য যদিও আলাদা আইন এখন চলে আসছে, কিন্তু আমাদের এটা কিন্তু জানতে হবে, কারণ আলাদা যে আইন আছে মানব পাচার, এই মানব পাচার আইনে কিন্তু এই সংজ্ঞাগুলোকে ধার নেওয়া হয়েছে, কানেক্ট করা আছে। এবং এখান থেকে যেহেতু প্রশ্ন আসছে, এবং দেখবেন যে নোটে আমি কিন্তু এবার সিলেবাসটা আমি দিয়ে দিয়েছি ইংরেজিতে হুবহু, বার কাউন্সিলের যে সিলেবাস সেটা আমি অ্যাড করে দিয়েছি। সেটা লক্ষ্য করলেও আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমাদের কি কি পড়তে হবে এবং কি কি এড়িয়ে গেলেও সমস্যা হবে না। তারপরে 361, অভিভাবকের নিকট থেকে মনুষ্যহরণ। তার মানে এখানে আমরা 359-এ দুই প্রকার পড়ছি, 359-এ যে দুই প্রকার পড়ছি এটাই 360 এবং 61-তে ডিটেল করা হচ্ছে। তার মানে যে 1 নম্বর বাংলাদেশ থেকে এটা 360-এ আছে, এবং 2 নম্বর অভিভাবকের নিকট থেকে এটা 361-তে আছে। অভিভাবকের নিকট থেকে এটা সংজ্ঞায় আসছে যে ছেলে যদি হয়, অর্থাৎ বয় চাইল্ড, মেল চাইল্ড, এটা হচ্ছে 14 বছরের নিচে যদি কোনো বালক হয়, সেক্ষেত্রে এই অপরাধের আওতায় আসবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে 16 বছরের নিচে কোনো মেয়ে বা গার্ল, বা আমরা ইংরেজিতে গার্লের আরো একটা ইংরেজি আছে হচ্ছে ল্যাচ। ল্যাচ মানে, ল্যাচ মানে হচ্ছে গার্ল, আর ল্যাড মানে হচ্ছে বালক। তো হয়তোবা উদাহরণে এইভাবে আসতে পারে, তবে আমরা বালক বালিকা, ছেলে মেয়ে, তারপরে এই ধরনের শব্দগুলো হয়তোবা পেতে পারি। তবে 14 বছরের ছেলে বা বালক এবং 16 বছরের নিচে কোনো ছেলে, মেয়ে বা বালিকা, এই শব্দগুলো মনে রাখলেও এনাফ। এর বাইরে হয়তোবা শব্দ দিয়ে জটিলতা এখানে করার সম্ভাবনা নেই। 3 নম্বর পয়েন্ট, উন্মাদ, যে কোনো বয়সের। তার মানে যদি কোনো ছেলে শিশু হয় 14 বছরের নিচে হতে হবে এই 361 ধারার অপরাধ হওয়ার জন্য, কিডন্যাপ করার জন্য। আর মেয়ে হলে 16 বছরের নিচে, আন্ডার 16 হতে হবে। আর যদি সে কোনো উন্মাদ হয় তাহলে শিশু হোক আর মাঝামাঝি বয়স্ক হোক বা বয়োজ্যেষ্ঠ হোক, উন্মাদের তো যেহেতু মানসিক ভারসাম্য থাকে না, সেই কারণে বয়সটা এখানে ম্যাটার না, যে কোনো বয়সের ব্যক্তি হলেই হবে উন্মাদ উন্মাদ ব্যক্তির ক্ষেত্রে। তাহলে এই 3টা ক্যাটাগরির ভিকটিম হবে এখানে। আর এই ভিকটিমদের যদি তাদের অভিভাবকের নিকট থেকে কেউ নিয়ে যায়, তাহলে এই 361 ধারায় কিডন্যাপিং এর অপরাধ হবে। এটার আবার ব্যতিক্রম আছে, নিজেকে অবৈধ শিশুর পিতা ভেবে নিয়ে যাওয়া মনুষ্যহরণ নয়। এখানে অবৈধ শিশু বলতে বিবাহ বহির্ভূত যে সন্তান হয়, ধর্মীয় যে রীতিনীতি পালন করে বিবাহ হয়ে সন্তান হওয়ার কথা, সেটাই সমাজ মেনে নেয় অ্যাজ এ বৈধ চাইল্ড হিসাবে। কিন্তু যদি এর বাইরে কোনো কেস চলে আসে যে অবৈধ সন্তান রেপ ভিকটিমের মাধ্যমে হতে পারে, অথবা দেখাচ্ছে অ্যাফেয়ারের মাধ্যমে বিয়ের আগেও সন্তান হতে পারে, তো এই ধরনের যখন প্রবলেম হয় এবং সেই সন্তানের পিতার সাথে সন্তানের মাতার যদি একটা বিচ্ছেদের ঘটনা ঘটে, পরে বিবাহ হয়ে হোক বা বিবাহ হয়নি, তখন সেই পিতা যে ভাবছে যে এটা তো আমার সন্তান, সন্তানের হয়তোবা প্রথমে সামাজিক স্বীকৃতি দিচ্ছে না, কিন্তু পরে এক সময় সে ভুল বুঝতে পেরে মনে করে আমার সেই সন্তানকে আমি নিজে মানুষ করব, নিয়ে যাব। তো কিন্তু হয়তোবা তার মা বা তার নানা নানিরা যাদের কাছে আছে সন্তানটা, দিতে চাচ্ছে না। এই কেসে হয়তোবা অনেক সময় গোপনে সন্তানটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় জোর করে। কে নিয়ে যায়? সন্তানের বাবা, যে বায়োলজিক্যাল ফাদার। তো বায়োলজিক্যাল ফাদার যার ঔরসে সন্তান জন্ম হয়েছে, যদিও সেটা বৈধ সন্তান নয়, তো তিনি নিয়ে গেলে এই ধারার অপরাধ হবে না, কিন্তু সেটা হয়তোবা অন্য কোনো ধারার অপরাধ হবে। পেনাল কোডে অপরাধ হবে না, কিন্তু ফ্যামিলি কোর্টের মাধ্যমে সেটা অপরাধ হবে। অথবা সিআরপিসির 100 ধারা যখন আমরা পড়বো তখন আমরা এটাকে একটু কানেক্ট করব আবার। সিআরপিসির 100 ধারাতেও কোনো ব্যক্তিকে যদি জোর করে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে মামলা করা যায় ম্যাজিস্ট্রেট কোর্টে, নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে, সেটা আমরা জানবো। তবে এখানে 361 ধারায় অভিভাবকের নিকট থেকে জোর করে নিয়ে যাচ্ছে বায়োলজিক্যাল ফাদার, এতটুকু জাস্ট আমি যতটুকু এখানে উল্লেখ করেছি এতটুকু জাস্ট মনে রাখলেই হবে। এ ডিটেল আর যাওয়ার দরকার নেই, যথেষ্ট ডিটেল বলেছি। যদি বুঝতে না পারেন হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে কোনো প্রশ্ন করার আগে অনুরোধ করব যে নিজেরা একটু গবেষণা করবেন। নিজেরা যদি কোনো কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারেন, সেটা লং লাস্টিং হবে, এটা বেশি দিন মনে থাকবে। কারণ গবেষণার একটা আলাদা মূল্যই আছে, আপনার ব্রেন একটা অন্য লেভেলে যে কাজ করে তখন।
62 অপহরণ বা অ্যাবডাকশন। উপরে কিডন্যাপিং, মনুষ্যহরণ, তারপরে 362 অপহরণ বা অ্যাবডাকশন। এখানে সংজ্ঞায় যতটুকু মনে রাখতে হবে, কোনো ব্যক্তিকে কোনো স্থান থেকে গমন করানোর উদ্দেশ্যে, তার মানে একটা ব্যক্তি এক জায়গায় আছে, একটা ব্যক্তি একটা পজিশনে আছে, এই পজিশন থেকে তাকে আমি, মনে করেন রাজশাহীতে একটা ব্যক্তি আছে, এখান থেকে তাকে ঢাকায় নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এখন সে তো শিশু না, শিশু হলে তো কিডন্যাপিং হয়ে যাবে। আর শিশু না হয়ে যদি উন্মাদ না হয়ে 14 বছরের ছেলে বা 16 বছরের মেয়ে বা তার ওপর বয়স্ক কোনো স্বাভাবিক মস্তিষ্কের মানুষ অথবা উন্মাদ যে কোনো, মানে উন্মাদ নয় এরকম যদি কোনো মানুষ হয়, স্বাভাবিক মানুষ, এই ধরনের কোনো মানুষকে যদি নিয়ে যেতে হয়, তাহলে নিয়ে যাওয়ার পদ্ধতি কি কি? জোরপূর্বক বাধ্য করতে হবে, তাকে ভয় দেখাতে হবে, হয়তো বা তাকে জিম্মি করে নিয়ে যাওয়া হচ্ছে অস্ত্রের মুখে, অথবা প্রতারণামূলক ভাবে প্ররোচিত করে নিয়ে যাওয়া। তার মানে তাকে ভুল বুঝে যে আপনাকে কি দেবো, চাকরি দেবো, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রামের অনেক মহিলাদেরকে বা পুরুষদেরকে কিন্তু নিয়ে যায়, অনেক সময় দেশের বাইরেও নিয়ে যায়। তো এইটা যখন কোনো পূর্ণবয়স্ক কোনো সুস্থ মস্তিষ্কের মানুষকে নিয়ে যাওয়া হবে, তখন হয় জোর করে নিয়ে যেতে হবে অথবা প্রতারণামূলক ভাবে প্ররোচিত করে নিয়ে যেতে হবে। এটা নিয়ে যাওয়ার পদ্ধতি দুইটা, তাহলে ম্যানার বা পদ্ধতি দুইটা, একটা জোরপূর্বক অথবা প্রতারণামূলক ভাবে প্ররোচিত করে নিয়ে যেতে হবে। হয়তোবা 406 ধারার এখানে একটা বিষয় কানেকশন থাকতে পারে। 406, সরি 420 ধারার 420 কি, চিটিং। তো আমরা 420 ধারা যখন পড়বো বা 420 শব্দ শুনলে আমরা বুঝতে পারি কোন ধারাকে বোঝানো হচ্ছে, কোন অপরাধকে বোঝানো হচ্ছে। তো এই যে প্রতারণা করে প্ররোচিত করে নিয়ে যাচ্ছে, এই বা জোরপূর্বক নিয়ে যাচ্ছে, দুইটা পদ্ধতি। এবং উদ্দেশ্য কি? এক জায়গা থেকে তাকে অন্য জায়গায় শিফট করবে, গমন করবে। এটা তো আর কোনো বস্তু না বা কোনো প্রোডাক্ট না যে তাকে জাস্ট তুললাম আর নিয়ে চলে গেলাম। মানুষ তো, তো মানুষকে নিয়ে যেতে হলে তো একটা সিস্টেম করে নিয়ে যেতে হবে, না হলে তো সবাই বুঝতে পারবে যে এখানে কোনো অপরাধ হচ্ছে। অথবা রাতের আধারে নিয়ে যেতে হবে, গোপনে। তো যেভাবে নিয়ে যাক না কেন, এখানে এই ধরনের ক্ষেত্রে আমরা দুই ধরনের কিডন্যাপিং দুই প্রকার দেখছি, আর অ্যাবডাকশন দুই ম্যানারে হচ্ছে, কিন্তু একটা সেকশনের মধ্যে বলা হচ্ছে। আশা করি ক্লিয়ার করতে পারলাম। তো আমরা বাস্তবে দেখি, এই যে কিডন্যাপ নামে সিনেমাও আছে। তো সিনেমা তো কিডন্যাপ বলতে যেটা বোঝায় যে অ্যাবডাকশন এবং কিডন্যাপিং, এই দুইটাকে কিন্তু আমরা বাস্তবে প্রচলিত মানে সেন্সে এবং সিনেমা বা নাটকে যেগুলো দেখানো হয়, মানে ওই অ্যাবডাকশনকেও কিডন্যাপিংই বলা হয়, দুইটাকে আলাদা বলা হয় না। কিন্তু পেনাল কোডের 359, 60, 61 এবং 62 পড়ার পরে আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি কিডন্যাপিং অ্যান্ড অ্যাবডাকশন আর নট সেম। সামান্য কি আছে, পার্থক্য আছে, জাস্ট বয়সগত পার্থক্য আছে, এবং আহ, উন্মাদ না সুস্থ মানুষকে সেটাগত পার্থক্য আছে। তাহলে আশা করি ক্লিয়ার হলো দুইটা বিষয়। বলে রাখা ভালো, রিটেন পরীক্ষায় কিন্তু কিডন্যাপিং এবং অ্যাবডাকশনের উপরে কিন্তু প্রশ্ন আসে, ছোট 5 নম্বরের 6 নম্বরের পার্থক্য লিখতে প্রশ্ন আসে। তো পার্থক্য লেখার জন্য আমাদের এই যে এই সেকশন গুলো কাজে লাগবে। এটা হচ্ছে আপনার সংজ্ঞাগত সেকশন, তারপরে সংজ্ঞার এলিমেন্ট বা অপরাধের ইনগ্রেডিয়েন্ট সংক্রান্ত, উপাদান সংক্রান্ত সেকশন। আর এরপরে আমরা শাস্তিগুলো জানবো এই দুই ধরনের অপরাধের। ধারা 363-তে আছে মনুষ্যহরণ বা কিডন্যাপিং এর শাস্তি অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। তো এখানে প্লাস কেন আছে, এটার একটু যৌক্তিকতা আপনাদের থেকে আমি জানতে চাচ্ছি। আমরা অনেক সময় দেখি যে অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড থাকে, তো এখানে প্লাস অর্থদণ্ড মানে অ্যান্ড শ্যাল বি, মানে লায়েবল ফর ফাইন, ইংরেজিতে থাকবে অ্যান্ড শ্যাল বি লায়েবল ফর ফাইন, মানে ফাইনও দিতে হবে, মাস্ট। শ্যাল আছে, শ্যাল মানে মাস্ট, অবশ্যই। তো এখানে কেন প্লাস করা হলো, অর্থদণ্ডটা অবশ্যই কেন দিতে হবে, কে বলবেন? একটু যুক্তিকতা কি? এই যুক্তি দিয়ে যদি মনে রাখতে পারেন, তাহলে কোথায় অবশ্যই, কোথায় অপশনাল, এটা আমরা মনে রাখতে পারবো। কেউ একজন বলার চেষ্টা করেন, একটু আপনাদের ফিডব্যাক নিয়ে আমি। আজকে উপস্থিতি অনেক ভালো লাগছে, অনেক আছে, যদিও 100% উপস্থিতি নাই, তবে সংখ্যা ভালোই আছে। তো এখানে কেউ যদি লাইনে আসার চেষ্টা করেন, এখানে একজন ব্র্যাক নামে, ব্র্যাক নামে একজন প্রবেশ করেছেন, আমি বুঝতে পারছি না ইনি কে। আমি ওনাকে লাইনে আসার জন্য অনুরোধ করছি। ব্র্যাক, BRAC, ব্র্যাক নামে প্রবেশ করেছেন। তার মাইকটা অন করার অনুরোধ করেছি আমি।
আপনি মাইক অন করে কথা বলবেন। আপনারা চেষ্টা করবেন যখন ক্লাসে প্রবেশ করবেন আপনাদের নাম শো করতে বলে তখন নিজের নামটা উল্লেখ করবেন, যে নাম দিয়ে আমাকে আপনি পরিচয় দিয়েছেন, তাহলে আমি বুঝতে পারবো যে হু আর ইউ, আপনি কে। আমি এখন যেমন বুঝতে পারছি না ব্র্যাক ইনি কে, এবং উনি লাইনেও আসছেন না। আসসালামু আলাইকুম। লাইনে এসেছেন। আমি আচ্ছা, নাজমুল নাজমুল বলছিলাম। হ্যাঁ নাজমুল সাহেব, বলেন যে এখানে অনূর্ধ্ব 7 বছরের সাথে অথবা অর্থদণ্ড অথবা অভয়দণ্ড না দিয়ে প্লাস অর্থদণ্ড দিল, এটা কি লজিকে আমরা মনে রাখতে পারবো? আসলে এই আইনটা যারা তৈরি করেছেন 4 জন মানুষ মিলে, তাদের মাথায় কি চলছিল এটার সাজা যখন তৈরি করবে তখন? আমরা সেটা ভাবার চেষ্টা করছি। মানে বিহাইন্ড এখানে দ্য সিন চলে যাচ্ছে আমরা। আইন যখন তৈরি হচ্ছিল, আমরা 1860 সালে যে আইন তৈরি হয়েছে তার আগে 1834 সালে আইন কমিশন গঠন হয়েছে, তারপরে ধীরে ধীরে আইনটা তৈরি হয়েছে দীর্ঘদিন সময়, তখনকার চিন্তা চেতনায় আমরা না যাওয়ার চেষ্টা করছি। আপনার প্রশ্ন উত্তর দিলে সরাসরি কথা বলুন। স্যার এখানে হচ্ছে যে কিডন্যাপিং এর ফলে যাকে কিডন্যাপ করা হয়েছে তিনি অসুস্থ হয়ে যেতে পারেন, তার সুস্থতার জন্য চিকিৎসা খরচ এর প্রয়োজন হতে পারে, এই জন্য সম্ভবত অর্থদণ্ডটা এই শাস্তির সাথে যোগ করা হয়েছে। যেন এই অর্থদণ্ডের একটা অংশ ভিকটিমকে দেওয়া যেতে পারে তার চিকিৎসার জন্য, এটা একটা হতে পারে। আর কেউ অ্যাড করবেন? আরেকজন হাত উত্তোলন করেছেন আপনি। আচ্ছা, মহিউদ্দিন সাহেব, মহিউদ্দিন শিবলি ভাই, লাইন আসবেন। সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন আপনার লজিক কি? এটা হতে পারে, কিডন্যাপিংটা হচ্ছে একটা বড় ধরনের অপরাধ। সাধারণ হুম। চুরি অথবা হয়তো যেটা আমরা বলি এক্সটর্শন, এই ধরনের কোনো অপরাধ নয়। তো মারাত্মক অপরাধ হওয়ার কারণে এটা হয়তো হতে পারে কারাদণ্ডের সঙ্গে তদুপরি অর্থদণ্ড সংযুক্ত হওয়া। তো এই ধরনের মনে রাখার একটা এটা হয়তো লজিক হতে পারে। এখানে এই- হ্যাঁ, আরো আরো হাত উত্তোলন করছেন, আপনাদের উত্তর দেওয়া দেখে ক্লাসটা ইন্টারেস্টিং হচ্ছে, তাদেরও আমি মতামত নেই। হ্যাঁ, রনি আপু। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার নর্মালি সবগুলোতে দেখা যায় যে 7 বছর প্লাস হয়ে গেলে অর্থদণ্ডগুলো কিন্তু প্লাস হয়ে যায়, এটা একটা মেইন লজিক মনে রাখা যায়। যে 3 বছরে অথবা উভয় এভাবে দেয়া থাকে, কিন্তু যখনই কোনো পানিশমেন্ট 7 বছর 10 বছর যাবজ্জীবন তখন কিন্তু অর্থদণ্ডগুলো প্লাস, এটা মানে এটা এটা আপনি বড় লক্ষ্য ধরনের করছেন, অপরাধ। এটা আপনি লক্ষ্য করছেন, তাই তো? জি স্যার, তো বড় ওনার ধরনের ওনার অপরাধ মানে এখানে অর্থদণ্ডগুলো প্লাস করা হচ্ছে। তো এখানে এটা একটা লজিক যে 7 বছর যখন হয়ে যাচ্ছে তখন প্লাস অর্থদণ্ড হচ্ছে, এটা একটা লজিক, এটাও সঠিক। তারপরে আহ আগের ভাই যে দুই ভাই দুইটা লজিক দিলেন সেটাও সঠিক, এবং আমি আরো একটা অ্যাড করি, সেটা হচ্ছে যখন দেখবেন কিডন্যাপিং করার উদ্দেশ্য কিন্তু বেসিক্যালি 99% ক্ষেত্রেই অর্থ বা টাকা। মুক্তিপণ আদায়। মুক্তিপণ আদায় তার মানে অর্থ আদায়ের একটা উদ্দেশ্য থাকে, মানে এটা অনেক সময় এটা কিন্তু কিডন্যাপিং, অ্যাবডাকশন, এটা মনে হতে পারে যে অফেন্স রিলেটিং টু প্রপার্টি, প্রপার্টি রিলেটেড অপরাধ মনে হচ্ছে, কিন্তু প্রপার্টি রিলেটেড উদ্দেশ্য কিন্তু কোনো সম্পত্তি নেওয়ার, টাকা পয়সা নেওয়ার, কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে হিউম্যান বডি, মানে মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে, তাই এটা হিউম্যান রিলেটেডই, কিন্তু টাকা যদি নিয়ে নেওয়া হয় তখন হয়তো বা সেটা কিডন্যাপিং বা অ্যাবডাকশনের সাথে তখন অর্থটাও কি হয়ে যাবে, জড়িত হয়ে অন্য একটা ধারারও অপরাধ তৈরি হতে পারে যদি লেনদেনটা শুরু হয়, তখন এক্সটর্শনটা চলে আসতে পারে এর মধ্যে, অ্যাবডাকশন প্লাস এক্সটর্শন হয়ে যেতে পারে, কারণ চাপ সৃষ্টি করে তো টাকাটা নেওয়া হচ্ছে, তাই নয় কি, যখন মুক্তিপণটা নেওয়া হবে। তো আমার লজিক এখানে আরো, আপনাদের সবগুলো লজিকই ঠিক আছে আমার দৃষ্টিতে, এবং আরো একটা লজিক হচ্ছে এই যে অর্থ রিলেটেড বিষয়, এখানে টাকার ম্যাটার গুলো কাজ করে, টাকা লেনদেনের, মুক্তিপণের, মানে র্যামসাম মানি একটা বিষয় থাকে, এই কারণে এটা ফাইনটা মাস্ট করা আছে। তো আশা করি এই এই আলোচনার মাধ্যমে আপনাদের মনে রাখতে সুবিধা হবে, এবং একটু আহ, এই এই দৃষ্টিকোণ থেকে যখন ভাববো তখন এই জিনিসগুলো আমাদের ভুল হবে না। কারণ বার কাউন্সিল অর্থদণ্ড অথবা না আহ, মানে অবশ্যই দিতে হবে এবং অর্থদণ্ড না অথবা অর্থদণ্ড, এগুলো নিয়ে ডিপে প্রশ্ন করতে পারে, আমাদের এইভাবে ভাবতে হবে যেন আমাদের দুর্বলতা না থাকে। তো ধন্যবাদ যারা উত্তর দিয়েছেন। আপনাদের যারা উত্তর দেন না তাদেরকে একটু অনুরোধ করবো আপনারা একটু লাইনে উত্তর করার চেষ্টা করবেন, যাদের নয়েজ হচ্ছে না আপনারা
লাইনে থাকতে পারেন, নয়েজ হলে নিজেকে মিউট করে দিবেন। পরবর্তী সেকশন 364, খুন করার উদ্দেশ্যে মনুষ্যহরণ, অপহরণ বা শাস্তি। এখানে উদ্দেশ্য টাকা না, এখানে উদ্দেশ্য খুন করে ফেলবে। তার মানে যে ব্যক্তিকে খুন করা হবে, মার্ডার করা হবে, তাকে তার জায়গা থেকে তুলে নিয়ে যে অন্য একটা স্থানে খুন করা হবে। তো এখানে 364 ধারার অপরাধের মূল উদ্দেশ্য হচ্ছে 302 ধারার অপরাধ সংগঠন করা, মার্ডার করা। তার মানে এখানে পিছনের গল্প ভিন্ন কিছু, কিন্তু আসলে ম্যানারটা কি, কিডন্যাপিং বা অ্যাবডাকশন করা হচ্ছে। তো এটা যেহেতু হচ্ছে, এই কারণে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, অনূর্ধ্ব 10 বছর সশ্রম, এবং সেই সাথে অর্থদণ্ড প্লাস করা আছে। এখানে যদি যাকে ভিকটিমকে নিয়ে যাওয়া হচ্ছে তাকে যদি খুন করা হয়ে যায়, তখন 364 ধারার সাথে আবার 302 ধারা অ্যাড হবে, তখন তার আবার মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে 302-এ। কিন্তু নিয়ে যাওয়ার পর তাকে যদি জীবিত উদ্ধার করা হয় বা তাকে আবার ছেড়ে দেয় তারা, মানে তাকে যদি 302 ধারার অপরাধ সংগঠন না হয়, মার্ডার না হয় ভিকটিম, তাহলে কিন্তু সর্বোচ্চ যাবজ্জীবন। যেহেতু মার্ডার হয়নি, উদ্দেশ্য ছিল মার্ডার করার, কিন্তু মার্ডার করা সম্ভব হয়নি, সেক্ষেত্রে কিন্তু জাস্ট 364 ধারাতেই সাজা দিতে হবে। এই সেন্স গুলো একটু মাথায় রাখবেন। 364 এ, এই যে এ, বি, যেগুলো নতুন সেকশন, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, কারণ এগুলো রেলিভেন্ট, মানে টাইমের সাথে রেলিভেন্ট এগুলো সেকশন পরে তৈরি করা হয়েছে। তাই এগুলোকে একটু বিশেষ নজর দেওয়ার জন্য আমি অনুরোধ করব। 10 বছরের কম বয়স্ক ব্যক্তিকে, মানে এখানে ব্যক্তি বলতে শিশু, মেল ফিমেল অর ইনসান, যেটা যেমন হোক না কেন, খুন বা গুরুতর আঘাত বা দাসত্ব বা কাম লালসার উদ্দেশ্যে, কাম লালসার উদ্দেশ্যে মানে কোনো যৌন লালসার কথা বলা হচ্ছে। তার মানে তাকে ফিজিক্যাল অ্যাবিউজ করবে এই উদ্দেশ্যে মনুষ্যহরণ বা অপহরণ যদি করা হয়, সেক্ষেত্রে শাস্তিটা মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। দেখেন 364 মৃত্যুদণ্ডের একটা সেকশন। আমরা জানি পেনাল কোডে মৃত্যুদণ্ড শব্দটা লেখা আছে 10টি সেকশন, তার মধ্যে এই 364 এটাও একটা, অর্থাৎ এটার গুরুত্ব অনেক বেশি। অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, অথবা 14 বছর সশ্রম কারাদণ্ড, এবং যা অনূর্ধ্ব 7 বছর সশ্রম কারাদণ্ড হবে, সরি অনূন্য। তার মানে এখানে মিনিমাম 7 বছর, 7 বছরের নিচে দেওয়ার সুযোগ নেই। 364 ধারায় যাবজ্জীবন বা অনূন্য 10 বছরের কথা বলা হচ্ছে, তার মানে মিনিমাম নিচের দিকে দেওয়ার সুযোগ আছে। আর 364 মিনিমাম 7 বছর, ম্যাক্সিমাম মৃত্যুদণ্ড, তার মানে মিনিমামটাও সেট করা আছে, এর নিচে অনূন্য, মানে এর নিচে আসার সুযোগ নেই, সেটাও আবার সশ্রম। তো আশা করি এই সেকশনটা দেখছেন কতটা গুরুত্বপূর্ণ। এখানে আমি খুব সংক্ষেপে 2 লাইনে সাজা এবং এখানে অপরাধ কি সেটা উল্লেখ করার চেষ্টা করেছি একটু চমৎকার ওয়েতে, যেন এখানে এই সেকশনটা বই যদি পড়তে যান আর একটা, কিন্তু বেশ কয়েকটা লাইন আপনাদের পড়তে হবে, কিন্তু জাস্ট এখান থেকে জাস্ট কি কি বলা আছে সেটা খুব সংক্ষেপে তুলে দিয়েছি, যেন আপনাদের টাইম কিলিং না হয়, সময় নষ্ট না হয়। 364, বেআইনিভাবে শ্রমে বাধ্য করলে শাস্তি। এখানে ওই যে কিডন্যাপিং বা অ্যাবডাকশন করার পরে বেআইনিভাবে কাউকে যদি শ্রমে বাধ্য করা হয়, তাহলে কি হবে? অনূর্ধ্ব 1 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হবে, অর্থদণ্ড অথবা অথবা উভয়দণ্ড। যুদ্ধবন্দী আশ্রিত ব্যক্তিকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে কাজে বাধ্য করলে, তার মানে যুদ্ধবন্দী কোনো ব্যক্তিকে যদি সশস্ত্র বাহিনী, আর্মি, নেভি বা বিমান বাহিনীর কোনো কারখানা বা কোনো জায়গায় যদি কাজে বাধ্য করে, যে বিদেশি কোনো নাগরিককে বা বিদেশি কোনো, দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর কোনো সদস্যকে, তাহলে আবার অনূর্ধ্ব 1 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হবে। যুদ্ধবন্দী ও আশ্রিত ব্যক্তি বলতে জেনেভা সম্মেলন, যেটা 12/8/1949 এর 4 দফায় বর্ণিত ব্যক্তিবর্গকে বোঝাবে। অর্থাৎ এই যে একটা জেনেভা কনভেনশন হয়েছিল, এটার মাধ্যমে কিন্তু এটা একটা ইন্টারন্যাশনাল ল, এখান থেকেই ইন্সপায়ার্ড হয়ে এই সেকশনটাতে কিন্তু অ্যাড করা হয়েছে এই অংশটুকু। এই সেকশন আগে ছিল জাস্ট এই পরে যুদ্ধবন্দী এবং আশ্রিত ব্যক্তি, এই অংশটুকু জেনেভা কনভেনশন থেকে নিয়ে আসা হয়েছে, ইন্টারন্যাশনাল ল। এই ধরনের যদি বিষয় হয়, অবশ্যই এটা আপনার নেদারল্যান্ডের হেগ এ অবস্থিত যে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, সেখানে কিন্তু মামলা
আন্তর্জাতিকভাবে পরিচালিত হয় এবং সেখানে কিন্তু এটার বিচার কার্যক্রম হয়। এটা একটা ইন্টারন্যাশনাল একটা অ্যাফেয়ারের বিষয়। যাদের মাস্টার্স পড়া আছে, ইন্টারন্যাশনাল ল পড়া আছে, তারা এই বিষয়ে ভালো জানেন। তবে আমাদের জাস্ট এতটুকু জানলেই হবে এমসিকিউ প্রস্তুতির জন্য। এরপরে আমরা ষোড়শ অধ্যায়েরই অর্থাৎ অফেন্সেস এগেনস্ট হিউম্যান বডি সম্পর্কে সর্বশেষ যে পার্ট গুলো আমরা পড়বো আহ, বা সেকশন 2টা পড়বো, সেটা হচ্ছে সেকশন 3টা আছে। আহ, সেটা হচ্ছে 375 থেকে 376 এবং এরপরে আসে 377। এই দুইটা সেকশনে ধর্ষণ বা রেপ সম্পর্কে আলোচনা করা হয়েছে। ধর্ষণের সংজ্ঞা আছে 375, যেটা আমি গত ক্লাসে একটু আপনাদের ব্রিফ দিয়েছিলাম, প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম আপনাদের প্রতি, যে কোনো উম্যান বা কোনো গার্ল, কোনো নারী কি রেপিস্ট হতে পারে, মানে রেপ মামলার আসামি হতে পারে কিনা। ধর্ষণ বা রেপ সংজ্ঞা: কোনো ব্যক্তি যে কোনো অবস্থায় নিম্নবর্ণিত ক্ষেত্রে কোনো নারীর সাথে যৌন সঙ্গম করলে, এখানে উল্লেখ করা আছে কোনো নারীর সাথে যৌন সঙ্গম মানে ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে কোনো নারীর সাথে, তার মানে এখানে ভিকটিম একমাত্র নারী হবে, নারী ছাড়া অন্য কেউ ভিকটিম হবে না। এখানে নারী শিশু হতে পারে। তো কোন কোন ক্ষেত্রে সে ধর্ষণ করেছে মর্মে গণ্য হবে? ধর্ষণের উপাদান 5টি, অর্থাৎ 5টি ক্ষেত্রে। এখানকার সবচাইতে ভাইটাল যে পয়েন্ট, মানে এই সেকশন থেকে বারবার প্রশ্ন আসে, কারণ সেনসিটিভ একটা সেকশন, তো এখান থেকে খুব ডিপে প্রশ্ন করা হয় না। জাস্ট ধর্ষণের উপাদান কয়টি? 5টি, এই প্রশ্নটা বেশি আছে। এবং উপাদান কয়টি, জাস্ট এই 5টি উপাদান মনে রাখতে হবে। রিটেনে গিয়েও জাস্ট এতটুকুই লাগে, খুব বেশি লাগে না। আর এটার যে 376-এ সাজার যে সেকশন, সেটা খুব একটা আসে না, কারণ সাজার জন্য নতুন আইন আছে, স্পেশাল ল। সেটা হচ্ছে নারী ও শিশুর নির্যাতন দমন আইন। আগে ছিল পুরাতন, এখন নতুন আইন হয়েছে 20 সালের। তো 5টি উপাদানের মধ্যে 1 নম্বর উপাদান ইচ্ছার বিরুদ্ধে, মানে যেই নারীর সাথে যৌন সঙ্গম করা হচ্ছে তার ইচ্ছা থাকবে না, তার ইচ্ছার বিরুদ্ধে, বিনা সম্মতিতে, তার সম্মতিও থাকবে না, মানে তার কনসেন্ট থাকবে না। আর ইচ্ছা বলতে ইংলিশে উইল, উইথাউট উইল বা এগেনস্ট হার উইল। আর 2 নম্বর বিনা সম্মতিতে, মানে উইথাউট কনসেন্ট। 3 নম্বর মৃত্যু বা আঘাতের ভয়ে সম্মতি আদায়, মানে সম্মতি নিল ঠিকই, কনসেন্ট নিল, যে সে রাজি হলো এই কাজটি করতে, কিন্তু তাকে ভয় দেখাচ্ছে যে এই কাজটি যদি আমার সাথে না করা হয় তাহলে তোকে বা তোমাকে বা আপনাকে কি করব, মেরে ফেলবো বা আঘাত করব। 4 নম্বর পয়েন্ট, পুরুষটি জানে স্বামী নয় কিন্তু স্বামী হিসেবে ভুল বুঝি, অর্থাৎ এখানে যিনি রেপ করতে যাচ্ছেন তিনি ওই মহিলাকে ভুল বোঝাচ্ছে, যে হয়তোবা একটা বিয়ের ভান করেছে, হয়তোবা একটা মিথ্যে বিয়ে বা মৌখিক কোনো বিয়ে, যেটার কোনো আইনগত ভিত্তি নেই, এইভাবে মহিলাকে ভুল বুঝিয়ে তার সাথে এই যৌন সঙ্গম করছে। অথবা হয়তোবা রাতের আধারে, গ্রামের মধ্যে অনেক সময় হয় অন্ধকার, হয়তোবা কারো ঘরে প্রবেশ করে কোনো পুরুষ এই কাজটি করছে, হয়তোবা নারী মনে করছে যে সে আমার স্বামী, এই কারণে তাকে সম্মতি এবং তার প্রতি ইচ্ছা প্রকাশ করেছে, কিন্তু পরে সে বুঝতে পারছে সে আমার স্বামী ছিল না, এই কারণে মামলার উদ্ভব হতে পারে। তো এইভাবেই হোক, যাই হোক, মহিলা ইচ্ছা বা কনসেন্ট যদি এইভাবে ভুল বুঝিয়ে না বুঝে যদি দিয়ে ফেলে, যেটা স্বামীর সাথে করছে মনে করে যদি হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু রেপ হয়ে যাবে। 5 নম্বর পয়েন্ট, 14 বছরের কম বয়স্ক, মানে যদি আন্ডার 14 হয়, সম্মতি সহ বা সম্মতি ব্যতীত, তার মানে 14 বছরের কম বয়স্ক, যার বয়স 14 বছর হয়নি, এই কম বয়স্ক যদি কোনো আহ, মেয়ের সম্মতি নেওয়া হয়, সেটা যেভাবে হোক না কেন, সে নিজে থেকেই দিক বা দেখাচ্ছে প্রেম ভালোবাসায় মোহিত হয়ে যেভাবে দিক না কেন, সেই সম্মতি আইনত সম্মতি নয়। কারণ 14 বছরের কম কোনো নাবালিকার সম্মতি আইনগত সম্মতি নয়। আইনে তাকে সম্মতি দেওয়ার জন্য কি করা হয়নি, পারমিশন দেওয়া হয়নি, বা ধরে নেওয়া হয়েছে সে সম্মতি দেওয়ার জন্য যোগ্য নয়। তার মানে সে একজন আহ সাবালক বা সাবালিকা না হওয়া পর্যন্ত যেমন কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কেউ মামলা করতে পারে না, তার পক্ষে মামলা করতে হয়। সিভিল মামলা করতে পারে না কোনো নাবালক বা নাবালিকা, ক্রিমিনাল মামলা করতে পারে না, তার পক্ষে অন্য কেউ করে, তো সেক্ষেত্রেও সম্মতি সে দিতে পারবে না।
এখন এই জায়গায় আমার একটু প্রশ্ন আপনাদের, যে ইচ্ছা এবং সম্মতি, এই দুইটা দুইটা পয়েন্ট করা হলো। অনেকেই মনে করে যে ইচ্ছা এবং সম্মতি একই জিনিস, কিন্তু ইচ্ছা এবং সম্মতির মধ্যে সামান্য পার্থক্য আছে। তো এইটা সম্পর্কে কেউ একটু ক্লিয়ার করতে পারবেন যে ইচ্ছা কোনটা এবং সম্মতি কোনটা? হ্যাঁ, ধন্যবাদ শিবলি ভাই, লাইনে আসেন, বলেন যে ইচ্ছা কোনটা এবং সম্মতি কোনটা। হ্যাঁ, ইচ্ছাটা হচ্ছে আসলে একটা ব্যাপক বিষয়। এটা ইচ্ছা এই মুহূর্তে হয়তো আমার জানি ইচ্ছা আছে যে কোনো সময়, কিন্তু সম্মতিটা হচ্ছে এই মুহূর্তে আছে, পর মুহূর্তে হয়তো আমি অন্য কারণে আমার মুড নেই, আমি তখন সম্মতি নাই আমার, কিন্তু পরবর্তী ইচ্ছা হতে পারে। এটা এই ধরনেরই একটা মনে হয় বিষয়টা। এখানে আপনাকে যদি আমি একটু হেল্প করি, যে এই দুইটা কি একটা পয়েন্ট হতে পারতো না? মানে দুইটা একই রকম মনে হচ্ছে না, যে ইচ্ছা যেটা সেটা তো সম্মতি। না, এটা যে ইচ্ছাটা হতে পারে এই আমার হয়তো হয়তো ইচ্ছা আছে, বাট এই মুহূর্তে, এই জাস্ট এই মুহূর্তে ইচ্ছাটা নাই, যার কারণে সম্মতির এই মুহূর্তে নেই, পরবর্তীতে এটা আসতে পারে। ইচ্ছাটা একটু ব্যাপক বিষয়, সম্মতিটা হয়তো বিশেষ একটা বিষয়, এই ধরনের হতে পারে। ইচ্ছাটা সাধারণ বিষয়, সম্মতিটা বিশেষ বিষয়, এই ধরনের হতে পারে। আচ্ছা, তো এখানে এটা একটা মানসিক বিষয়, তাই না? তা তো এটা অবশ্যই। একটা মানসিক মানসিক বিষয়। তো আরো যারা হাত উত্তোলন করেছেন, রনি আপু, ওনার বক্তব্যটা একটু নিয়ে আমরা। হ্যাঁ, রনি আপু। স্যার, গতবার একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে এই ব্যাপারটা বুঝাই দিছিলেন হ্যাঁ, আপনি যে রিপিট করেন, আমি দেখি মনে সিনেমা আছে কিনা। দেখতে যাব, আমি সিনেমা দেখতে যাব, এটা আমার ইচ্ছা। তো আমি আমার হুম। ফ্রেন্ডকে বললাম যে চলো সিনেমা দেখতে যাই। তার ইচ্ছা নাই, কিন্তু সে আমাকে সম্মতি জানালো আমাকে খুশি করার জন্য। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্যটা ঠিক এরকম। ইচ্ছাটা আমার, আর একজনকে আমি কনভিন্স করতেছি, সে এটাতে সম্মতি দিচ্ছি যে চলো এই তার কাজটাতে যাই। তার ইচ্ছাটা মানে হচ্ছে ইচ্ছা নিজে হচ্ছে, থেকে আসে। হ্যাঁ, নিজে থেকে, নিজের ভিতর থেকে আসাটা হচ্ছে ইচ্ছা। আর সম্মতিটা অনেক সময় অন্যের প্ররোচনাতেও আসে। প্ররোচনাও বলা যেতে পারে, অন্যের কনভিন্সিং পাওয়ারের জন্য আসতে পারে। সম্মতিটা ইচ্ছার থেকে একটু হলেও হালকা ব্যাপারটা। এখানে আপনি যেটা বলেছেন মনে আছে মোটামুটি, ধন্যবাদ। তো আসলে ব্যাপারটা এরকম, আপনি যেটা বলেছেন আর একটু ক্লিয়ার করে দিই। ক্লিয়ার হয়েছে, আমি আরবার রিপিট করছি অ্যাকচুয়ালি, যে আমি কাউকে কোনো কিছু বলছি, মানে আমার মধ্যে ইচ্ছা হয়েছে এটা। এখন তার মধ্যে যদি ইচ্ছা না থাকে, অনুরোধের ঢেকি গেলার মতন, যে আমার ইচ্ছা নাই কিন্তু বন্ধু বলল সিনেমা দেখতে যাওয়ার কথা, তার কথা কি করে ফেলি। আবার মনে করেন যে আহ, নন্দিনী অপর কথা বলে, উনি একটু অসুস্থ থাকার কারণে দুইটা পরীক্ষা দিতে পারেননি, আমরা তার জন্য দোয়া করি, তাড়াতাড়ি উনি সুস্থ হবেন। তো হয়তোবা উনি আগামী শুক্রবারও পরীক্ষা দেওয়ার জন্য মনে করেন যে এখনো প্রস্তুতি নেয়নি, হয়তোবা তার ইচ্ছা নাও আসতে পারে ভেতরে, কিন্তু আমি ওনাকে আজকে প্রমিস করালাম, তার মানে তার সম্মতি নিয়ে নিলাম যে আমি আগামী শুক্রবারে তিনি পরীক্ষা দিবেন, উনি আমার কাছে প্রমিস করলেন। তার মানে ইচ্ছা না থাকলেও হয়তোবা উনি সম্মতি দিয়ে দিলেন যে স্যারকে যেহেতু আমি কথা দিয়েছি পরীক্ষাটা দিই, যদিও ইচ্ছা করছে না, কষ্ট হচ্ছে, অসুস্থ, এখনো পুরোপুরি আমি সুস্থ হইনি। তো অনেকটা এরকম, মানে ইচ্ছাটা ভিতর থেকে আপনা আপনি আসবে, এটা হচ্ছে ইচ্ছা, উইল। আর সম্মতি হচ্ছে আপনা আপনিও আসতে পারে, অথবা কারো দ্বারা প্রভাবিত হয়ে আসতে পারে। সম্মতিটা হচ্ছে এটা একেবারে মানে একটা লিগ্যাল ম্যাটার, আর ইচ্ছাটা হচ্ছে মনের বিষয়। তো এরকম এখানে আরেকটু যদি আমি বলি, যে আমরা সবাই অ্যাডাল্ট, তো এখানে যখন একটা ফিজিক্যাল ইন্টারকোর্স হচ্ছে ভিকটিম এবং রেপিস্ট, অথবা দুইটা স্বামী স্ত্রীর মধ্যে হোক না কেন, বা অন্য কোনো লেভেলে হোক না কেন, এখানে যখন ইচ্ছা থাকবে, যিনি নারী তার যদি ইচ্ছা থাকে তাহলে উনিও আনন্দিত হবেন, বা সেটাকে উনি এনজয় করবেন। আর যখন ওনার ইচ্ছা নাই, জাস্ট সম্মতি আছে, তার মানে স্বামী প্রয়োজন, স্বামীকে খুশি করার জন্য সে হয়তো বা সম্মতি দিয়েছে কিন্তু তার ইচ্ছা করছে না, এরকম কেস অনেক হয়। তো তখন হয়তো বা তার ভালো লাগবে না এই কাজটি করতে। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন, যে আমার ইচ্ছা নেই, আমি ক্লান্ত, কিন্তু আমার পার্টনারের ইচ্ছার কারণে আমাকে এই ইন্টারকোর্সটা করতে হচ্ছে। এটা হচ্ছে জাস্ট সম্মতি দেওয়া, কিন্তু আমার ইচ্ছা নেই, আমার ভালো লাগছে না, কিন্তু তাকে হয়তো বা বুঝতে দিচ্ছে না। এটাই আশা করি একটু ডিপে গিয়ে বোঝালাম। এবার এই বিষয়টা ক্লিয়ার হলো। তো এই ধরনের ডিপে গিয়ে হয়তো বা প্রশ্ন করবে না, কিন্তু আমার এই আলোচনাটা আপনাদের বাস্তব জীবনে কোর্ট গিয়ে, এই যে এটা ধর্ষণ কিনা, আর না সে সম্মতিক্রমে কোনো ফিজিক্যাল ইন্টারকোর্স, যে রাতে অনেক কাজে লাগবে আপনাদের।
আপনারা কোনো রেফ যদি ট্রায়াল শোনেন তাহলে আপনারা কানেক্ট করতে পারবেন আমার এই কথাগুলো। এই 5টা পয়েন্ট কিন্তু আপনার না থাকলে সেটা রেপ প্রমাণই হবে না, আসামি খালাস পেয়ে যাবে। এখন আপনি আসামি পক্ষে মামলায় পার্ট প্লে করেন না ভিকটিম পক্ষে করেন, সেটা আপনার ডিপেন্ড করবে। আর এই জিনিসগুলো আপনাকে ক্লিয়ার হতে হবে। আশা করি যে এই দুইটার পার্থক্য বোঝার কারণে আপনার বাস্তবে এই মামলার ক্ষেত্রে আপনার কিন্তু অনেক হেল্প হবে আশা করছি। এবং যদি বার কাউন্সিল এখানে ডিপে গিয়ে প্রশ্ন করে, বার কাউন্সিল তো প্রশ্ন করে না, করে জুডিশিয়ারি। আর জুডিশিয়ারির প্রশ্ন মানে ইউনিক প্রশ্ন, নতুন নতুন জায়গা থেকে প্রশ্ন করবে। তো এখানে ব্যাখ্যা হচ্ছে, একটি ব্যাখ্যা আছে যে ধর্ষণের ক্ষেত্রে যৌন সঙ্গমকালে যৌনাঙ্গ প্রবিষ্ট করানোই যথেষ্ট, অর্থাৎ পেনিটেশন যদি সামান্য হয় তবুও সেটাকে ধর্ষণ বলা হবে, কতক্ষণ হয়েছে সেটা ম্যাটার না। ব্যতিক্রম হচ্ছে স্বামী কর্তৃক 13 বছরের কম বয়স্ক নয় এমন নিজ স্ত্রীর সাথে যৌন সঙ্গম করলে ধর্ষণ হবে না। এই যে এখানে যে মানে বাংলাটা দেওয়া আছে, প্রথম যেটা পড়লাম, এখানে প্রথমে দেখেন নয়, আবার শেষে আছে না, ডাবল নেগেটিভ। ইংরেজিতেও ডাবল নেগেটিভ আছে। তো এটাকে যদি সিধা করে ফেলি আমরা, নিচে ব্র্যাকেটে আমি বলে দিয়েছি সেটা, আর যেটা আমি এখন ইয়েলো রঙে হাইলাইট করব। স্বামী কর্তৃক 13 বছরের কম বয়স্ক নিজ স্ত্রীর সাথে যৌন সঙ্গম করলে ধর্ষণ হবে। এখন উপরে লিখছি হবে না, আর আমি নিচে লিখছি হবে, তার মানে একই কথা, জাস্ট আমি নিচে একটু সহজ করে লিখে দিয়েছি। স্বামী কর্তৃক 13 বছরের কম বয়স্ক নিজ স্ত্রীর সাথে যৌন সঙ্গম করলে ধর্ষণ হবে। অর্থাৎ যদি বাল্য বিবাহ হয়, যে মেয়েটার বয়স 13 বছর হয়নি, 13 বছরের নিচে আন্ডার 13, এই আন্ডার 13 কোনো মেয়ের সাথে যদি যৌন সঙ্গম করে তার স্বামী, যেটা লিগ্যাল, মানে বিবাহ হয়েছে, যদিও এখন কি নতুন আইন করা হয়েছে 18 এবং 21 বছরের কমে বিবাহ হবে না, তারপরে স্পেশাল ক্ষেত্রে হয় পারমিশন নিয়ে। তো এটা যদি হয়, যেহেতু এখন এই আইনটা পরে হয়েছে, আগে ছিল না, তো তখন বাল্যবিবাহ হতো। তো বাল্যবিবাহ হলে 13 বছরের কম বয়স্ক একটা কন্যা শিশুর সাথে যখন এই কাজটি করা হবে, তার শারীরিক যে কষ্ট, যে মানসিক যে কষ্ট এবং যে ট্রমার মধ্যে দিয়ে যাবে, তো সেটা একটা বড় ধরনের বিষয়। এই কারণে স্বামীকে পারমিশন দেওয়া হয়নি, তার মানে ইনডিরেক্টলি বাল্যবিবাহকে অনুৎসাহিত করা হয়েছে এই আইনের মাধ্যমে। তার মানে স্বামীও কিন্তু সেখানে রেপিস্ট হয়ে যাবে। এরপরে আমরা পড়বো হচ্ছে 376, ধর্ষণের শাস্তি। ধর্ষণের শাস্তি হচ্ছে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, অনূর্ধ্ব 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। উজ্জ্বল ভাই লাইনে এসে বলবেন সবকিছু ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা নোট আমাকে, এবং ভয়েস ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। হ্যাঁ স্যার, এভরিথিং ইজ ওকে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে যেটা পড়াচ্ছিলাম, মোটামুটি যারা ক্লাসে চলে আসছেন, যে ধর্ষণের শাস্তি 376 ধারায় আছে। যদিও এই ধারাটি যদিও বেঁচে আছে, মানে বাতিল করা হয়নি, কিন্তু বাস্তবে কোনো কাজের না। কারণ রেপের মামলা যদি হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে হয়, এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এর ট্রায়াল হয়। এই ট্রাইব্যুনাল করার আগে এই ধারাতে মামলা হতো এবং দায়রা জজ সেটার বিচার করতেন। দায়রা জজ এখন সেটার বিচার করতে পারেন না, কারণ স্পেশাল ল আসার পরে আর জেনারেল ল এর কাজ থাকে না। কিন্তু এই 375 ধারার সংজ্ঞাটা বেঁচে আছে এবং বাস্তবে কাজে লাগছে, কারণ নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই 375 ধারা পেনাল কোডের এই সেকশনটিকে কিন্তু ধার নেওয়া হয়েছে। মানে এখানে বলা হয়েছে যে দণ্ডবিধি 375 ধারায় ধর্ষণ বলতে যেটিকে বোঝানো হয়েছে সেটি আসলে ধর্ষণ, মানে এই সংজ্ঞাটাকে ওখানে লিঙ্ক করা আছে কপি পেস্টের মতন। তো 376 ধারায় যদিও বাস্তবে কাজে নেই, তবু আমরা জেনে রাখবো। কিন্তু ধর্ষণের শাস্তি কিন্তু যাবজ্জীবন এখন আর নাই, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে, আপনারা জানেন 20 সালের নতুন আইনে। তারপরে আমরা পেনাল কোডে কি আছে সেটা জেনে রাখা ভালো। নিজ স্ত্রীকে, যেটা 12 বছরের কম বয়স্ক, অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা অভয়দণ্ড। জাস্ট আমরা এতটুকু জেনে রাখবো, এই ডিটেলে যাওয়ার দরকার নেই। তো আরেকটি সেকশন আছে, এই সেকশনের পরে আমি একটা প্রশ্ন করব, তারপরে আপনাদের প্রশ্নোত্তর পর্বে আমরা চলে যাব। 377 ধারা, এটা হচ্ছে অস্বাভাবিক অপরাধ সমূহ, আনন্যাচারাল অফেন্সেস সংজ্ঞা। প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে
নারী, পুরুষ, প্রাণীর সাথে যৌন সঙ্গম। এখানে দেখেন ভিকটিম হচ্ছে 375-এ শুধুমাত্র লেখা হচ্ছিল কোনো নারী হচ্ছে ভিকটিম। 377 ধারায় নারী, পুরুষ অথবা প্রাণীর সাথে, অর্থাৎ এখানে ভিকটিম হবে 3 প্রকারের ব্যক্তি। নারী হতে পারে, যে কোনো বয়সের হতে পারে, শিশু হতে পারে বা উন্মাদ হতে পারে, পুরুষ হতে পারে, যে কোনো বয়সের হতে পারে, উন্মাদ হতে পারে, প্রাণী হতে পারে, পশু হতে পারে, মানে পাখিও হতে পারে। প্রাণী বলতে এখানে পশু পাখি উভয়কে বোঝানো হচ্ছে। মানে এখানে বায়োলজি এবং জুলজি দুইটা বিষয় থাকে। বায়োলজি বলতে উদ্ভিদ সংক্রান্ত, জুলজি বলতে যত প্রাণী সেই সংক্রান্ত। তো সেটার সাথে যদি যৌনসঙ্গম করা হয়, সেটাকে বলা হচ্ছে 377 অপরাধ। দুইটি শব্দ আমি পেয়েছি, যদিও এই আপনার বিআর অ্যাক্টে নেই, কিন্তু কেস ল এর মধ্যে আছে। হাইকোর্টের রায়ের মধ্যে এই শব্দ দুইটা পেয়েছি আমি, যে পায়ুকাম বা সডোমি এবং পশুকাম বা বেস্টি বেস্টিয়ালিটি। সডোমি, বেস্টিয়ালিটি দুইটা শব্দ মনে রাখবেন, বাস্তবে আপনাদের কাজে লাগতে পারে। আইনের হয়তোবা পরীক্ষায় নাও আসতে পারে, যদিও এটা কেস ল। তবে 23 সালে দুইটা কেস ল থেকে প্রশ্নে আসছিল, অতএব এই শব্দগুলো ইউজ করা হতেও পারে, বলা যায় না। এ ধারার অপরাধ হবে। ইদানিং আবার শরীফ শরীফা এই ধরনের ইস্যুতে যে ভাইরাল কিছু ভিডিও তৈরি হচ্ছে, নাটক তৈরি করা হচ্ছে, রম্যরচনা হচ্ছে, আন্দোলন হচ্ছে। তো এটার কারণে এই সেকশনটা কিন্তু রেলিভেন্ট হয়ে গেছে 377 ধারা। কারণ এখানে সমকামিতার একটা কথা চলে আসছে। পায়ুকাম আসলে সমকামিতারই একটি বিষয়, আপনারা সবাই বুঝতে পারছেন, সবাই অ্যাডাল্ট পারসন। এ ধারার যে কোনো অপরাধের শাস্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা অনূর্ধ্ব 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। আমি ছোট থাকতে আমাদের পার্শ্ববর্তী গ্রামে এই ধরনের একটা ঘটনা হয়েছিল। সেটা হচ্ছে পশু কাম। একটা ছাগলের সাথে একটা ছেলে এই কাজ করেছিল। তো সেখানে ছেলের বিচার করা হয়, এবং ছাগলের যে মালিক, তাকে একটা কি দেওয়া হয়, ছাগলের যে মানে দাম, সেই দাম পরিমাণ টাকা দেওয়া হয়, এবং ছেলেকে হয়তো বা মারাও হয়েছিল, বেত্রাঘাত করা হয়েছিল, এবং এই ছাগলটাকে জবাহ করে তাকে মাটির নিচে পুঁতে ফেলা হয়, মানে কবর দিয়ে দেওয়া হয় ছাগলটাকে। তার মাংস খাওয়া হয়নি, কারণ এই কাজ করার কারণে। এই ধরনের একটা বিচার আমি ছোট থাকতে শুনেছিলাম। তারপরে আমি এই ধরনের বিচার আর শুনিনি বা ঘটনা শুনিনি। তা আমি যেটা শুনেছিলাম, মানে আমরা কল্পনা করতে পারবো না যে পৃথিবীতে কত কিছু হয়। তো এখানে আমি এই দুইটা সেকশন 375 এবং 377 ধারায় ভিকটিম কারা কারা হতে পারে সেটা ক্লিয়ার করে দিই আবারও। 375 ধারায় শুধুমাত্র নারী ভিকটিম হতে পারে, আর 377 ধারায় নারী, পুরুষ বা প্রাণীর সাথে ওই কাজ, এই যে জঘন্য কাজ যদি করা হয়, তাহলে কিন্তু এটা কি হবে, অপরাধ হবে। তো এখানে দেখেন, যদি পুরুষ পুরুষ সমকামী বা হোমোসেক্সুয়ালিটি যেটাকে বলা হচ্ছে, এটা যদি সমতিক্রমেও হয়, তবুও বাংলাদেশে 377 ধারায় কি হবে, এটা অপরাধ হবে, এইটার শাস্তি দেওয়া যেতে পারে। আর এখানে আরেকটা বিষয়, যে আমি যেটা বলছিলাম গত ক্লাসেও বলেছি, যে একজন নারী কি রেপিস্ট হতে পারে কিনা, এটার উত্তর কে দিবেন? কোনো নারী কি রেপিস্ট হতে পারে? না স্যার, হ্যাঁ, নারী রেপিস্ট হতে পারে না। মহিউদ্দিন ভাইয়ের বক্তব্য হচ্ছে নারী। আচ্ছা, উজ্জ্বল ভাই বলছে নারী রেপিস্ট হতে পারে না। মহিউদ্দিন ভাই বলবেন, উনি হাত উত্তোলন করেছেন। এটা আসলে বলা হচ্ছে যেটা উম, হতে পারে, নারী রেপিস্ট হতে পারে যদি তাদের মধ্যে লেসবিয়ানিজমের বিষয়টা যখন আসে, ইচ্ছার বিরুদ্ধে যখন করা হয় কোনো নারী অন্য নারীকে, তখন না, সেটা সেটা তো রেপিস্ট হচ্ছে না, সেটা 377 ধারায় আন আনন্যাচারাল অফেন্স হচ্ছে। যদি ও আচ্ছা। মানে নারী 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 যেটা লেসবিয়ানদের মধ্যে হয়, যেটা বোঝানোর চেষ্টা করছেন আপনি, সেটা হলো তো 377 এটা ধারায় হবে। 375 তো রেপ হবে না সেটা। আর রেপ না শুধুমাত্র হলে তার পুরুষের জন্য। রেপিস্ট বলা যাচ্ছে না। রেপ জি না জি, হলে কি 75 রেপিস্ট বলা যাবে? জি না, আমার বুঝতে তাহলে ভুল হয়েছে। তাহলে আবারও আমি রিপিট করছি, নারী রেপিস্ট হতে পারে কিনা, ইয়েস অর নো, আমি এটা জানতে চেয়েছি। আপনার বক্তব্য বলেন স্পষ্ট, ইয়েস অর নো। নো। আচ্ছা, আর কেউ যুক্ত করতে চাচ্ছেন? আচ্ছা, দিলরুবা আপু, ধন্যবাদ আপু এই ধরনের একটা বোল্ড কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য।
আসার জন্য। স্যার দিলরুবা আসসালামু বাবু আলাইকুম। বলেন। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আই থিংক নারী রেপিস্ট হতে পারে। আরে এই ধরনের কোনো বাস্তবে মামলা দেখছেন বাংলাদেশে? স্যার বাস্তবে দেখি নাই, কিন্তু টিভির পর্দায় দেখেছি। এই জন্য কোনো স্যার, কি কোনো সিনেমার কথা বলছেন, না কোনো ডকুমেন্টারি, না কোনো নিউজ? মানে নাটকে দেখছি স্যার। আচ্ছা, একটি হিন্দি মুভির আছে, এতরাজ বলে একটা মুভি আছে, যেটা জি স্যার। হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া, তারপরে অক্ষয় কুমার আছেন। তো সেই ধরনের একটা মুভি ছিল, এই ধরনের একটা। তো এখানে বাংলাদেশের আইনে নারীকে রেপিস্ট বলার কোনো সুযোগ নেই, স্পষ্ট করে দিচ্ছি। তো জি এখানে স্যার। কোনো পুরুষ বা কোনো নারী যদি বলে, একজন ভিকটিম, কোনো মানে একটা মহিলা বা কোনো পুরুষ যদি বলে যে অমুক মহিলা আমাকে রেপ করেছে, এই ধরনের এলিগেশন করার সুযোগ বাংলাদেশে নেই। বিদেশে আছে, ওয়েস্টার্ন কান্ট্রিতে আছে, নারীকে রেপিস্ট হিসেবে মামলা ফাইলিং করা যেতে পারে কোনো পুরুষের ইচ্ছার বিরুদ্ধে, সে যদি এরকম করে। খুবই রেয়ার কেস। তো পৃথিবীতেও তো নারী শাসিত নয়, পুরুষ শাসিত, তাই এখানে এই জিনিসগুলো নারী ভিকটিম বেশি হয়, এই সেন্সে আইনটা তৈরি করা হয়েছে। আর এই আইনটা কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্যই কিন্তু তৈরি করা, ডিজাইন করা। হ্যাঁ, কারণ ওই যে ভারতীয় উপমহাদেশে আইন কমিশন গঠন করা হয় কত সালে? 1834 সালে। তো এইটা কিন্তু এই পেনাল কোডটা ভারতীয় উপমহাদেশে অ্যাপ্লাই করার জন্যই তৈরি করা। তো ভারতীয় উপমহাদেশে নারী তো ক্ষমতায়নই হয়নি তখন, নারীর শিক্ষা ব্যবস্থা ঠিকভাবে হয়নি, নারী আবার রেপিস্ট কিভাবে হবে, এটা তো কল্পনাই করা যায় না। তো এই কারণে আসলে এটা আসলে সম্ভব না বাংলাদেশে। এখন আমার এই প্রশ্নটাকে একটু চেঞ্জ করে করি আপনাদের, একটু, যেহেতু অ্যাডভোকেট হতে যাচ্ছেন, এটার উত্তর কিভাবে দিবেন? এই 375 ধারায় তো মামলা হয় না, এখন হয় হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে। তো সেখানে 9 ধারায়, 9-1, 2, 3 উপধারাতে এই রেপ সংক্রান্ত বিষয় আছে। তো মনে করেন যে রেপের মামলা হয়েছে, কোনো নারী কি রেপ মামলায় আসামি হতে পারে কিনা, মানে কোনো নারীর বিরুদ্ধে রেপ মামলায় অভিযোগ আনা যেতে পারে কিনা। আমার বক্তব্য হচ্ছে কোনো রেপ মামলায় নারী আসামি হতে পারে কিনা, ইয়েস অর নো, কে বলবেন? নো। আচ্ছা, নো বললেন হচ্ছে মহিউদ্দিন ভাই মনে হয়। আচ্ছা, জি স্যার, আসামি করা যেতে পারে স্যার। ইয়েস। এ- আপনার নাম বলেন, আপনি এখনো ব্র্যাক নামে ঢুকেছেন। স্যার আমি নাজমুল হাসান। নাজমুল হাসান ভাই, আপনি বলছেন যে নারী রেপ মামলায় আসামি হতে পারে, আপনার থেকে ব্যাখ্যা পড়ে নিচ্ছে, জাস্ট একটু অপেক্ষা করেন, অন্যদের মতামতটা নেই। আর দিলরুবা আপু কি বলছেন? জি স্যার। নারী কি রেপ মামলায়, মানে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রেপ মামলা হয়েছে, জি তো ওই রেপ মামলায় পুরুষ তো নিশ্চয়ই রেপিস্ট হিসেবে আসামি, কিন্তু কোনো নারীকে কি ওই মামলায় আসামি করা যাবে কিনা, এটা হচ্ছে আমার বক্তব্য, স্যার, হ্যাঁ বা করা না? যাবে। হ্যাঁ, জি স্যার, করা যাবে। করা যাবে। আসামি করা সে যাবে। রেপিস্ট জি। আসামি করা যাবে। আচ্ছা, ব্যাখ্যা পরে নিচ্ছি, আরো বক্তব্য নিচ্ছি। এখানে রনি আপু মেসেজে লিখছেন, রনি আপু লাইনে আসেন। মনে তো হচ্ছে করা যাবে স্যার, বা এরকম একটু আগে দেখছিও যে একটু এক আগে না দুই তিন বলেছেন আপনি, একটু আমি ব্যাখ্যা নিচ্ছি না, একটু জাস্ট হ্যাঁ বা না। এখন আপনার কি বক্তব্য বলেন? স্যার, প্রধান আসামি না হলেও তো আসামি হয়। তো একটু আগে না বললেন যে। স্যার, ওইখানে প্রশ্নটা ছিল সরাসরি রেপিস্ট প্রশ্নে, কিন্তু না, এখানে ওইটা তো হচ্ছে যে নারী প্রথমে না, এখানে আমি হুম, বলছি, এবার আমার প্রশ্ন হচ্ছে এই রেপ মামলায় নারী আসামি হতে পারে কিনা, নারী পারে তো রেপিস্ট স্যার। হতে পারে কিনা এই প্রশ্ন করিনি। তাহলে রেপিস্ট হতে না, পারে, আসামি হইতে পারে, আসামি হইতে পারে। আসামি হতে পারে। তাহলে এখানে রেপে সহযোগী আসামি হিসেবে আসামি হতে পারে, তাই তো? জি স্যার। জি। আচ্ছা, তো এটা মনে রাখবেন, তো প্রশ্ন কি আসছে সেটা লক্ষ্য করতে হবে। জি বলা স্যার। যায় না এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসতে পারে। তো অতএব মাথা ঠান্ডা রেখে উত্তর করতে হবে, ভাবতে হবে। ঠিক আছে। তো আজকের ক্লাসটি আশা করি যে যতটুকু ক্লিয়ার করার মতো এই রেপ সংক্রান্ত সেকশনে করেছি, এবং বাস্তবেও কিছু অ্যাপ্লিকেশন আমার অভিজ্ঞতা থেকে দিয়েছি। তো এই 375 ধারা যে রেপের বিষয়, এটা নারী শিশু আইন আমরা এখানে পড়ছি না, তবে যারা ভাইবা দিচ্ছে তাদেরকে আমার যে ভাইবা নোট, সেখানে নারী শিশু আইনের গুরুত্বপূর্ণ কয়েকটি সেকশন আছে।
আর এছাড়া আপনারা এই সেকশন রিলেটেড কিছু আবার জেরার সংক্রান্ত বিষয় আমরা আবার পড়বো। এই সাক্ষ্য আইনে নতুন যে অ্যামেন্ডমেন্ট হলো 22 সালের, 22 সালের 20 নভেম্বর অ্যামেন্ডমেন্টটার গেজেট প্রকাশ হয়, 20 নভেম্বর 2022। সেখানে আবার কিন্তু এই রেপ রিলেটেড ট্রায়ালে নারীকে কি প্রশ্ন করা যাবে কি যাবে না এই সংক্রান্ত কিন্তু আবার কিছু বিষয় প্রবেশ করানো হয়েছে। তো সেটা আমরা যখন সাক্ষ্য আইন পড়বো সেই জায়গায় আরো ক্লিয়ার হব। তো এইভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে আইন মাধ্যমে কোর্স কমপ্লিট হওয়ার পরে রিভিশন ক্লাসে তখন কানেক্ট করে প্রশ্ন করতে পারবো। যেহেতু সাক্ষ্য আইন এই মুহূর্তে পড়ি নাই, সেখান থেকে প্রশ্ন করলে হয়তো বা আপনাদের বুঝতে একটু সমস্যা হবে। তো আমি অনুরোধ করব যারা নিয়মিত প্রশ্ন করছেন ক্লাসে প্রশ্ন করতে থাকবেন, আর যারা পার্টিসিপেন্ট করছেন না, মানে একেবারে নীরব ভূমিকা পালন করছেন, তাদেরকে অনুরোধ করব আপনারাও একটু চেষ্টা করবেন ক্লাসে একটু রেসপন্স করতে। রেসপন্স করলে ক্লাসটা ইন্টারেস্টিং হবে, আপনি বুঝছেন কিনা সেটা আমি বুঝতে পারবো। এবং আপনাকে কিন্তু এই যে অনেকে বলে যে স্যার আমি আপনাকে পরে মেসেজ করে সেটা সমাধান করে নিব, অনেকে মেসেজ করেন, কিন্তু কোর্টে কি এটা বলার সুযোগ আছে ইওর অনার কোর্ট শেষে পরে আপনাকে আমি আলাদাভাবে মুভ করে বা হিয়ারিং করে সেটা করে দিব স্যার? এখন আমি সবার সামনে হিয়ারিং করতে পারছি না, আমার আনইজি লাগছে, নার্ভাস লাগছে, সেটা তো কোর্টে বলার সুযোগ নেই। আপনাকে অনেক মানুষের সামনে হিয়ারিং করতে হবে। তো এখন থেকে একটু সাহসটা আপনাদের তৈরি হোক, পাবলিক স্পিকিংটা আপনাদের একটু করতে হবে। আমি সর্বপ্রথম মঞ্চে উঠি ক্লাস 9-এ থাকতে, তখন মঞ্চে উঠে একটা রম্য নাটকে অভিনয় করি। আহ, সেটা 3 জন আমরা অভিনয় করেছিলাম। তো আমি ছিলাম, ইন্টারভিউ নিচ্ছিলাম, আমার ফ্রেন্ড সে ইন্টারভিউ দিতে আসছিল। তো সেখানে আমার মানে অভিনয় বা মঞ্চে ওঠার অভিজ্ঞতা প্রথম। মঞ্চে উঠে প্রথম 5 মিনিট তো পা কাঁপছিল। ক্লাস 9-এর কথা বলছি, 2001 সালের ঘটনা। তো প্রথম 5 মিনিট খুব কষ্ট হলো, ফ্রেন্ডদের দিকে তাকাতে পারছি না যারা মানে বসে আছে দর্শকের সারিতে। পরে 5 মিনিট পরে সবকিছু স্বাভাবিক হয়ে গেল, আলাদা একটা জগতে প্রবেশ করলাম। তখন মোশাররফ করিম স্টাইলে অভিনয় করে দিয়ে চলে আসলাম। তো সবাই প্রশংসা করেছিল যে আমি আসলে কম কথা বলতাম ক্লাসে। স্টুডেন্ট খারাপ ছিলাম না, ক্লাস 9-এর রোল 2 ছিল, ক্লাস 10-এ যে 1 হলো, কিন্তু আমি কথা কম বলতাম। তো আমার দ্বারা যে এই ধরনের রম্য অভিনয় সম্ভব সেটা কেউ ভাবতে পারেনি। তো ক্লাস 9-এ সেটা করেছিলাম। তো সেটা ধীরে 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 এখন মঞ্চে, যেমন আমি আপনাদের একটা গ্রুপে ছবি শেয়ার করেছি কালকে রাত্রের, যে বাংলাদেশ বার কাউন্সিলের যিনি সদস্য আমাদের রাজশাহী অঞ্চল থেকে, কয়েকটি বারের, যে আমরা জানি যে 7 জন হচ্ছে নেক্সট সাবজেক্ট যখন আমরা পড়বো, যে আপনার বার কাউন্সিলের সদস্য 15 জন, একজন তো অ্যাটর্নি জেনারেল স্যার পদাধিকার বলে, 7 জন হচ্ছে গ্রুপ ভিত্তিক, মানে 7টি অঞ্চলে ভাগ করা হয়। তো তার মধ্যে একজন হচ্ছে আমার সিনিয়র, আমাদের একরামুল হক স্যার, রাজশাহী কোর্ট থেকে। এর আগের বার ইহা স্যার ছিলেন, তো ওনার 3 বার পরপর হয়ে যাওয়ার কারণে উনি আর দাঁড়াতে পারেননি। তো রাজশাহী থেকে একজন থাকেন, এটা আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট, একটু ভালো লাগে, ভাইভাতেও সুযোগ সুবিধা পাওয়া যায়, উনি সাপোর্ট দেন, সাহস দেন আর কি। আমি একটা ওপেন বলছি, ভাইভাতে একটু দেখা যাচ্ছে যে সহানুভূতি পাওয়া যায় স্যারদের কাছ থেকে, এটা আমি বলছি, যে বিশেষ করে যাদের বয়স্ক তাদের ক্ষেত্রে আমি সেটাও চেষ্টা করি। তো আমি ছবি দিয়েছি স্যারের সাথে, আমার একটা বক্তব্য ছিল অবশ্য সেটাই বলতে চাচ্ছিলাম গতকালকে। তো আমার আর খুব একটা খারাপ লাগেনি, অনেক মানুষ, আমাদের সিটি মেয়র সাহেব ছিলেন রাজশাহীর, মানে মোটামুটি 3 মিনিট বলেছে, 4-5 মিনিটের একটা বক্তব্য দিয়েছে, খুব গোছানো, খুব সুন্দর বক্তব্য দিয়েছি। আমার পরে যারা বক্তব্য দিয়েছেন সবাই আমার কথা রিপিট করছিলেন এবং আমাকে কোট করছিলেন যে শহীদুল ইসলাম পারভেজ যেটা বলে গেল আসলে সেটা আমরা যদি করতে পারি আমরা পাশ করব। এত প্রস্তুতি ছাড়া এখন কথা বলতে পারি। আর এই যে ক্লাস নিচ্ছে আপনাদের, এটাও কিন্তু একটা পাবলিক স্পিকিং এরই একটা বিষয়। তো এটা আপনাদেরও করতে হবে, আমি জাস্ট এটা মোটিভেট করার চেষ্টা করছি, আমি পারলে আপনি কেন পারবেন না? সবাইকে পারতে হবে, অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করতে হলে আপনাদের আসতে হবে। আমি বারবার অনুরোধ করছি, আপনারা যারা কথা বলেন না তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম, একটু আমি স্মৃতিচারণ করলাম, আপনারাও কথা বলার চেষ্টা করবেন লাইনে। তো এই মুহূর্তে আমি প্রশ্ন উত্তর পর্বে যাচ্ছি। আজকের ক্লাস থেকে যদি কোনো প্রবলেম থাকে প্রশ্ন করবেন, অথবা গতকালকের ক্লাসে যদি কোনো প্রশ্ন থাকে করবেন। আর এর পিছনে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো নিয়ে আজকে প্রশ্ন উত্তর থাকছে না, কারণ আগামীকাল আমাদের বারের ভোট, যথেষ্ট মানসিক চাপ আছে আমার। তো সেগুলো আমি আজকে উত্তর দিব না, তবে আপনারা শুক্রবারে বিকেল পর্যন্ত এই যে 1 থেকে 377 ধারা পর্যন্ত যে পরীক্ষা হবে শুক্রবারে 50 নম্বরের, সেখান থেকে যদি কোনো প্রবলেম থাকে আপনারা
টু দা পয়েন্ট প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। শুক্রবার সন্ধ্যা 7টা পর্যন্ত আমি উত্তর দিব, ঈশার আগ পর্যন্ত। তারপরে আমি আপনাদের পরীক্ষা নিব, পরীক্ষা 9:30টাতেই হবে। তো এই মুহূর্তে আজকের এবং গতকালকের ক্লাসের যদি কোনো কারো সমস্যা থাকে প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি, আর সমস্যা না থাকলে ক্লাস শেষ করে দিব। দিয়ে আজকে রাত্রে ভিডিওটা দিয়ে দিব আশা করি 12টার মধ্যে, আজকের ক্লাসের ভিডিওটি। স্যার বলেন। স্যার আজকে ক্লাসে না, আপনি হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন দিয়ে দিছিলেন, ওইটার উত্তর নিয়ে কিছু বললেন না, যে ও একটা একটা চোর ভিডিও চুরি মানে করতে যে আপনাদের, ধরা পড়ে গেল, হ্যাঁ, ক্লাস শেষ তো করে ও তো ক্লাস ওই শেষ করে বিষয়টা একটা ভিডিও নিয়েছিলাম শেয়ার স্যার। করছিলাম সময় টেলিভিশনের। ওখানে দেখলাম যে একজন চোর ধরা চোর পড়েছেন। ভাষা তো তাকে, সে চুরি করতে পারেনি, আমরা একটু মজা নিলাম আর কি, দেখলাম ভাইরাল ভিডিও। তো এখানে চোর অপরাধ করতে যে চুরি করতে পারেনি, চুরি করতে পারলে হয়তোবা 379 বা 380, 381, 82 এগুলোর মধ্যে কোনো একটা হতো। চুরি করতে পারেনি, তার মানে ডেফিনেটলি 511 ধারার অপরাধ সে করেছে। কিন্তু তাকে যেভাবে বেঁধে রেখেছে এবং পাবলিকলি তাকে ভিডিও করে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটাও কিন্তু একটা অপরাধ। হ্যাঁ, তাকে ওই যে সিকিউরিটি গার্ড তাকে ধরে রেখে বেঁধে রেখেছে, এইভাবে বেঁধে রাখা যায় না। তো স্যার এটা কিন্তু পুরো ওই যে ভিডিওটাতে আরো একটা বিষয় যেটা মনে হচ্ছিল, ও কিন্তু নিজে চুরি করতে যায় নাই, ও আরেকজনকে চুরি করতে পাঠাচ্ছিল। মানে আমি প্রথমে জাস্ট ভিডিওটা একটু শুনছি, যে হুম, চুরি করতে গেছিলাম, চুরি করতে পারি নাই। পরে হুম, যখন পুরাটা শুনলাম তখন দেখলাম যে না, কাউকে একজনকে ও সহযোগিতা করতেছিল। তার মানে তো ও আহ, অ্যাবেটর হিসাবে কাজ করছিল, তো কিন্তু বিষয়টা আবার অ্যাবেটরের চুরি। যে অ্যাবেটমেন্টের ধারাটা এখানে আসবে, হ্যাঁ, ওই আসবে না? জন্যই আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে আমি স্যার এখানে আসলে এটা বলেছি কোন 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 ধারা কোন হচ্ছে। ধারা, আর কোন কোন হ্যাঁ, বলতে আমি কিন্তু একাধিক ধারাকে মিন করে কোন 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 ধারা বলিনি, কোন কোন মানে আপনাদের একটু ভাবার তো জায়গা দিয়েছি, অ্যাবেটর দেখেন এইভাবে। আবার আমি পুরা এগুলো যখন পড়লাম তখন দেখতেছি যে যে অপরাধের শাস্তির বিধান নাই, তখন আমরা 109 দিয়ে সাথে সেই অপরাধটা দিব, কিন্তু এখানে তো আবার এটা, চুরির ধারাটা আছে, ও তো চুরির উদ্দেশ্যে গেছিল। হ্যাঁ, মানে আমি আসলে তাহলে এখানে পাগল হয়ে গেছি, এখানে আপনি একটু না, বুঝায় যদি বলতেন। এখানে এখানে আপনার 511 হবে, 109 হ্যাঁ, ওইটা হবে। তো আমি দিছি, যে 511 হ্যাঁ, 109 এই দুটো এটা আমি হবে। চিন্তা এখন করছি। ওই ওই ব্যক্তি যাকে আটকে রাখা হয়েছে সে আবার যদি, মানে আমাকে আটকে রেখেছে এটার কারণে, আমাকে বেঁধে রেখেছে এটার কারণে সে যদি মামলা করে যার বিরুদ্ধে বেঁধে রেখেছে, এটাও মামলা হবে। এবং যে ভিডিও করে ছড়িয়ে দিয়েছে, এটাও মামলা হবে। আচ্ছা আচ্ছা, ভিডিও কারণ কলটা কি ডিজিটাল সে, নিরাপত্তায় চলে যাবে স্যার? হ্যাঁ অবশ্যই যাবে, সে মানহানিরও মামলা করতে পারবে। সে তাকে ধরেছে, তার কি বিচার হয়ে গেছে, মামলা একটা আপনারা জানবেন যে মামলা হলে সে মামলার রায় না হওয়া পর্যন্ত সেটার কোনো মানে নিউজ করা যায় না। আর সে এখনো মামলাই হয়নি, তার পুরো তাকে অপরাধী বানিয়ে তাকে সাজা দিয়ে এভাবে আটকে রেখে হয়েছে, সেটা ভিডিও করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মজাটা ছিল। এটা কিন্তু একটা অপরাধ। অতএব মামলা হবে, মামলায় ট্রায়াল হবে, সে যদি দোষী প্রমাণিত হয় তার সাজা হবে, তারপর সেটা নিউজ মানে আসবে, তার আগে নিউজ আসার সুযোগ নেই। এটাই কিন্তু একটা অপরাধ। তো সময় এটা টিভির মতন এত বড় একটা চ্যানেল যে ওইটা আবার প্রচার করলো। ইথিক্স কে মানে এখন ইওলো, ইওলো জার্নালিজম এই শব্দের সাথে পরিচিত আছে আপনার? ইওলো জার্নালিজম, আমি জার্নালিজম জি স্যার। মানে জার্নালিজমের বেশ কিছু বই পড়েছি আমি, ডিজিটাল নিরাপত্তা আইন বোঝার জন্য। তো ইওলো জার্নালিজম যেটাকে বলা হয়, তার মানে হলুদ সাংবাদিকতা, বাংলাতে হলুদ সাংবাদিকতা বলে। তো এগুলো হলুদ সাংবাদিকতা। হ্যাঁ, তো আইসিটি অ্যাক্ট কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন, যেটা 57 ধারার কথা উনি বলছেন। তো যাই হোক, এগুলো নিয়ে ভাইভাতে আমার কিছু ভিডিও আছে, তো সেটাতে না যাই। তবে আপনাদের ভাবার জায়গার জন্য এই ধরনের আমি দিয়েছি। তবে আমার ইচ্ছা আছে যে কিছু কিছু ভিডিও ফুটেজ আপনারা যদি পারমিশন দেন, আমি বলি যে কিছু কিছু সিনেমা নাটকের বা মুভির, তারপরে বিভিন্ন ভিডিও ক্লিপ যেখানে অপরাধ সংঘটিত হচ্ছে, ছোট 2-3 মিনিটের ভিডিও ক্লিপ আমি শেয়ার করে সেখান থেকে আপনাদেরকে আমি ভাবার জায়গা তৈরি করে দিতে পারি এখানে কি ধরনের অপরাধ হচ্ছে। যেমন বেশ কনফিউশন তৈরি করে আপনার এর নেক্সট ক্লাস থেকে, যেটা শনিবারের ক্লাসটা একটু বড় ক্লাস হবে, অনেক সেকশন আছে এবং অনেক ডিটেল আলোচনা আছে, অনেক উদাহরণ আছে, 378 ধারা আছে, 378 ধারা চুরি সংজ্ঞা আছে, অনেক উদাহরণ আছে, একটু দেখিয়ে দিই আপনাদের। এখানে আজকের 4টা মাত্র প্রশ্ন বিগত সালে এসেছে, এখানে আমরা একটু পড়ে নিই। যে
দণ্ডবিধি আইনে অপহরণ কত প্রকার? এটা জুডিশিয়ারি 11, বার কাউন্সিল 12, এবং এই প্রশ্নটাই এবার 23 সালে একটু অন্যভাবে আসছে। দ্য পেনাল কোড 18 and 60 অনুসারে মনুষ্যহরণ কত প্রকার? এখানে আগে বললো অপহরণ কত প্রকার, এবার বললো মনুষ্যহরণ। দেখেন, জুডিশিয়ারি 2011 সালে কিডন্যাপিং এর বাংলা করেছিল অপহরণ, এবার জুডিশিয়ারি এই কিডন্যাপিং এর বাংলা করেছে হচ্ছে মনুষ্যহরণ। বুঝতে পারছেন বিষয়টা আপনারা? এটা বার কাউন্সিল 23 সালের প্রশ্ন, এভাবে আসছে। এটা দুইটারই উত্তর হবে দুই প্রকার, কারণ অপহরণের কোনো বা অ্যাবডাকশনের প্রকারভেদ কিন্তু নাই, শুধুমাত্র প্রকারভেদ আছে মনুষ্যহরণের বা কিডন্যাপিং এর। তো জুডিশিয়ারি 2011 সালের এবং বার কাউন্সিল 2012 সালের। দেখবেন যে বার কাউন্সিল সবসময় জুডিশিয়ারিকে ফলো করে। 2011 সালে জুডিশিয়ারি প্রশ্নটা করলো, আর এখান থেকে জাস্ট কপি পেস্ট করে দিল বার কাউন্সিল 12 সালের প্রশ্ন। তো এখানে দুই প্রকার, আমরা একটু আগে পড়লাম যে জাস্ট কিডন্যাপিং দুই প্রকার হতে পারে, বাংলাদেশ থেকে এবং অভিভাবকের নিকট থেকে, এই দুই প্রকার। তো সেটা তো অপহরণ না, সেটা মনুষ্যহরণ। তো এখন কোনটা মনুষ্যহরণ কোনটা অপহরণ, এখানেই তো কনফিউশন তৈরি হয়ে যায়। তো যেহেতু প্রকার চাচ্ছে দুই প্রকার, সেটা আমরা কি জানি ইংলিশে কিডন্যাপিং। এটা 359 ধারার। আইনানুগ অভিভাবকের নিকট থেকে কত বছরের নাবালক বা নাবালিকাকে অপহরণ করলে তা আইনানুগ অভিভাবকত্ব থেকে মনুষ্যহরণ হবে? এখানে 2017 সালের প্রশ্ন বার কাউন্সিলের। এখানে দেখেন 14 এবং 16, আমরা খুঁজে বেড়াই 14, 16। তাহলে 14 আমরা জানি বয়, আর 16 হচ্ছে গার্ল, একটু আগে পড়লাম, গ উত্তর হবে। দ্য পেনাল কোড 18 and 60 অনুসারে কোনো ব্যক্তিকে কোনো স্থান থেকে গমন করার জন্য জোরপূর্বক বাধ্য করলে তাকে ড্যাশ বলে। এটা কিন্তু আবার 22 সালের প্রশ্ন। দেখেন এখানে প্রশ্ন আছে 4টা, তার মধ্যে 2টা প্রশ্নের 23 সালে আসছে, তার মানে সেকশন গুরুত্বপূর্ণ, কারণ বাস্তবে বাস্তবে যেহেতু এটার ব্যবহার আছে। তো এখানে এটা কি হবে? গ হচ্ছে অপহরণ। এখানে মনুষ্যহরণ লিখলে কিন্তু হবে না, কারণ একটু আগেই আমরা দেখেছি যে পেনাল কোড অনুসারে মনুষ্যহরণ কত প্রকার, তাহলে মনুষ্যহরণ দ্বারা কিডন্যাপিং কে বোঝালো, এটা দুই প্রকার আমরা বুঝিয়ে নিলাম। তো এখন কোনো ব্যক্তিকে কোনো স্থান থেকে গমন করার উদ্দেশ্যে জোরপূর্বক বাধ্য করলে, এটা আমার নোটে, আগের নোটেও আমার হুবহু ছিল এই বিষয়টা। তো এইটা যে অপহরণ হবে না মনুষ্যহরণ হবে, সেটা কিন্তু আগের এই প্রশ্ন দ্বারা কিন্তু বোঝা যায়। তো এটা অপহরণ হবে গ, যেটা আমার নোটে অপহরণ বলা আছে। এবার এবার ধর্ষণ অপরাধ সংগঠনের উপাদান 13 সালের প্রশ্ন বার কাউন্সিলের 5টি, এই একটি মাত্র ধর্ষণ থেকে প্রশ্ন আসছে, বলা যায় না ধর্ষণ থেকে। 5টি উপাদানের যে 5টি কনসেন্ট, তারপরে মানে সম্মতি, ইচ্ছা, এগুলো নিয়েও প্রশ্ন করতে পারে, কোনটি উপাদান নয় বা কোনটি উপাদান এই ধরনের ধর্ষণের। এরপরের আমরা পড়ব হচ্ছে সপ্তদশ অধ্যায়, ধারা 378 থেকে 462 বি। এটা শনিবারের প্রশ্ন, শনিবারের পড়া ক্লাসের। 378-এর চুরির দেখেন যে এখানে সংজ্ঞা আছে, আর কতগুলো মানে এক্সপ্লেনেশন আছে, তারপরে উদাহরণগুলো আছে, সব বাংলা ইংলিশ আমি তুলে দিয়েছি। ইংলিশটা হচ্ছে যে ওয়েবসাইট বাংলাদেশ সরকারের, সেখান থেকে কপি পেস্ট করা, তার মানে এখানে ভুল নেই ইংলিশে। আর বাংলাটা হচ্ছে আমার ট্রান্সলেশন করা, কোনো বই থেকে দেওয়া না, সহজ ভাষায় আমি সোজা ভাষায় তুলে দেওয়ার চেষ্টা করেছি যেন আপনারা বুঝতে পারেন। তবে আপনারা নিজেরা অবশ্যই ইংলিশ পড়ার পরে বাংলাটা পড়বেন, তাহলে ভালো বুঝতে পারবেন। তো আপনাদেরকে আমি বলবো যে আমি লাইভে প্রশ্নটা করছি, আপনারা আমাকে গ্রুপে না, আপনারা আমাকে মেসেজ করে বলবেন যে এই যে মুভি ক্লিপ বা এই যে ভিডিও ক্লিপ দিলাম, এই ধরনের ক্লিপ দিতে থাকবো কিনা। যদি আপনারা বলেন যে এগুলো দিলে আপনাদের ভালো লাগবে, আমি দিব। আর যদি বলেন যে না, এই ধরনের ভিডিও দেওয়ার দরকার নেই স্যার, আমরা ইন্টারেস্টেড না, সেক্ষেত্রে আমি দিব না আর কি। হ্যাঁ, কে যেন কিছু বলছিলেন? আচ্ছা, কেউ যদি প্রশ্ন না করেন তাহলে ক্লাস শেষ করে দিই, কালকে আবার আমাদের ভোটের মহাযজ্ঞ আছে। আচ্ছা, রাজাক ভাই বলছেন ভিডিও দেওয়ার কথা, ইন্টারেস্টেড, দিব আশা করি। আর
যদি 3-4 জনও নিষেধ করেন দিব না। কারণ কারণ ক্লাসে যদি ভিডিও দিই আপনারা মনে করবেন যে কি ব্যাপার, ক্লাসে আবার ভিডিও ক্লিপ কেন। তা আমি মনে করি, আমি কিন্তু অনেক সিনেমা দেখি, মুভি ক্লিপ আমার ভালো লাগে, মুভি ভালো লাগে। ভবিষ্যতে মানে ল সংক্রান্ত, অ্যাডভোকেট সংক্রান্ত যে সিনেমাগুলো আছে এগুলো আপনাদের ভবিষ্যতে আমি রিকমেন্ড করব। ধীরে ধীরে আপনারা সেগুলো দেখতে পারেন যাদের ইন্টারেস্ট আছে। দেশি বিদেশি অনেক সিনেমা আছে। তো আপনাদের যেহেতু প্রশ্ন নেই, তো ক্লাসটি স্যার, শেষ করব আমি। হ্যালো স্যার, বলেন। একটা কোশ্চেন হ্যাঁ। ছিল স্যার। হুম হুম, ওই বলেন। 375 ধারার ধর্ষণের উপাদানের 5 নম্বরে 14 বছরের কম, আর ব্যাখ্যায় 13 বছরের কম, 376-এ 12 বছরের কম, এই বয়সটা স্যার কনফিউশন হয় আমার এখানে একটু। এই এই কনফিউশনটা ধরে রেখেই মনে রাখতে হবে। কেননা এইটা বিয়ার একটা এইভাবে আছে, এটা একটা বিয়ার একটা ভুল। বুঝতে পেরেছেন কি? জি স্যার। এটা একটা বিয়ার একটা ভুল যে এক জায়গায় 12, আরেক জায়গায় 13, আবার আরেক জায়গায় 14। তো এইখানে বিয়ার একটার এটা ভুল একটা, এইভাবে রাখতে হবে। ঠিক আছে। তবে 75 ধারায় যে 14 বছরের কম বয়স্ক, এটা স্বামী স্ত্রী না এক্ষেত্রে। আর 13 বছরের কম বয়স্ক বলতে স্ত্রীর, স্ত্রীর ক্ষেত্রে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে। আর এখানে আবার 376 ধারায় কেন 12 বছর দিল না, এখানে 13 বছর দিলেই তো আর কনফিউশন থাকলো না। এখানে হয়তো বা বিয়ার অ্যাক্টের একটা ভুল, এটার ব্যাখ্যা আমার কাছে নাই, এইভাবে আছে, আমি এইভাবেই তুলে দিয়েছি। তবে 376 ধারা নিয়ে যেহেতু আমাদের খুব একটা মাথা ব্যথা নেই, এই ধারা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। যদি আসে মনে রাখবেন 13-12, এইভাবেই ইলজিক্যাল একটা চিন্তা ভাবনা করে মনে রাখবেন। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি, এবং আগামী শুক্রবারে পরীক্ষা দিবেন। কোনো সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপে নক করবেন, আর পরীক্ষা দিতে থাকবেন। 50 নম্বরের পরীক্ষা হবে শুক্রবারে, সময় দেওয়া হবে 40 মিনিট। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।